আজকে আমরা ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা এইটার অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা প্রত্যেকটা উত্তর সমেত আলোচনা করব। দেখো, প্রথমের প্রশ্নটা একের দাগের প্রথমের প্রশ্নটা বায়ুমণ্ডলের শীতলতম স্তর অবস্থিত ডি এর উত্তরটা হবে মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের শীতলতম স্তর উত্তরটা হচ্ছে ডি এর মেসোস্ফিয়ার। এরপর আমরা দুইয়ের প্রশ্নটা দেখব, ফায়ার আইস বা আগুনে বরফ হলো ডি এর উত্তরটা হবে মিথেন হাইড্রেট। ফায়ার আইস বা আগুনে বরফ হলো ডি এর উত্তর মিথেন হাইড্রেট। এরপর দেখো, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো এর উত্তরটা হবে মিথেন। এরপর চারের দাগেরটা দেখো, প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো বি এর উত্তরটা হবে কার্বন ডাই অক্সাইড। বি এর উত্তরটা হবে কার্বন ডাই অক্সাইড। এরপর দেখো, ওজোন স্তরকে ক্ষয় করে না। সি এর উত্তরটা হবে কার্বন ডাই অক্সাইড। সি এর উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। এরপর ছয়ের দাগের প্রশ্নটা দেখো, বেতার তরঙ্গ প্রতিফলিত করে সি এর উত্তরটা হবে থার্মোস্ফিয়ার। সি এর উত্তর হবে থার্মোস্ফিয়ার। এরপর সাতেরটা দেখো, জীবাশ্ম জ্বালানি নয়। উত্তরটা হবে সি এর উত্তর সৌরশক্তি। একটা অপ্রচলিত শক্তির উৎস আটের দাগের উত্তরটা হবে বিয়েরটা বায়োগ্যাস। এরপর নয়ের দাগেরটা দেখো, ওজোন স্তর বায়ুমণ্ডলে যে স্তরে অবস্থান করে সেইটি হচ্ছে উত্তরটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। এরপর দেখো, দশের প্রশ্নটা দেখো, মিথেন হাইড্রেটের সংকেত হলো বি এর উত্তরটা হবে 4CH4, 23 অনুজল 23H2O। এরপর 11 দাগেরটা দেখো, বায়োডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হলো জ্যাট্রোফা। এর উত্তরটা হবে জ্যাট্রোফা। এরপর দেখো 12 দাগের প্রশ্নটা, ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে। উত্তরটা হবে ওজোন স্তরে সহায়তা করে না। ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না, উত্তরটা হবে কার্বন ডাইঅক্সাইড। ডি এর উত্তরটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওজোন ওজোন ক্ষয়ে সহায়তা করে না এরকম গ্যাস হচ্ছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড। এরপর দেখো, 2 নম্বরের প্রশ্নের একের দাগেরটা 2 নম্বর প্রশ্নের একের দাগেরটা প্রশ্নটা হচ্ছে কি, একটা জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হলো মিথেন। উত্তরটা হচ্ছে মিথেন। 2 নম্বর একের দাগ 2 নম্বরটা, বায়োগ্যাস উপাদান মিথোজেনিক ব্যাকটেরিয়ার জন্য দায়ী। বায়োগ্যাস উপাদান কোন ব্যাকটেরিয়ার জন্য দায়ী? মিথোজেনিক ব্যাকটেরিয়ার জন্য দায়ী। এরপরে দেখো, একটা পুনর্নবীকরণযোগ্য শক্তির নাম লেখো। একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির নাম হলো সৌরশক্তি। উত্তরটা হবে সৌরশক্তি। এরপরে দেখো, সুয়েট গ্যাস কাকে বলা হয়? সুয়েট গ্যাস এক কথায় তোমরা যদি বলো তাহলে বলবে কয়লা খনিতে মিথেনকেই বলা হয় সুয়েট গ্যাস। কয়লা খনিতে মিথেনকেই বলা হয় সুয়েট গ্যাস। আর একটু বড় করে যদি বলতে চাও তাহলে দেখো, কয়লা খনির মিথেনে খুব সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকে। এতে শরীর ও পরিবেশের জন্য কোনো ক্ষতিকর গ্যাস হাইড্রোজেন সালফাইড থাকে না। এই জন্য এই গ্যাসকে সুয়েট গ্যাস বলা হয়। এরপর দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে
ঝড় ও বৃষ্টি হয়। বায়ুমণ্ডলে ট্রোপোস্ফিয়ার স্তরে ঝড় ও বৃষ্টি হয়। এরপর দেখো বায়ুমণ্ডলের কোন, ছয়ের দাগেরটা দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে শান্তমণ্ডল বলা হয়। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে শান্তমণ্ডল বলা হয়। এরপর বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? 7 দাগের প্রশ্নটা দেখো, বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি দেখা যায়। বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি দেখা যায়। এরপরে 8 প্রশ্নটা দেখো, বায়ুমণ্ডলের কোনটি শীতলতম স্তর? 8 দাগের প্রশ্নটা, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো মেসোস্ফিয়ার। মনে রাখবে, মেসোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের শীতলতম স্তর। এরপর 9 প্রশ্নটা দেখো, সূর্যের অতিবেগুনি রশ্মি শোষিত হয় কোন স্তরে? 9 দাগের প্রশ্নটা হচ্ছে, সূর্যের অতিবেগুনি রশ্মি শোষিত হয় থার্মোস্ফিয়ার স্তরে। থার্মোস্ফিয়ার স্তর সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। এরপর 10 প্রশ্নটা দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ থাকে? 10 দাগের প্রশ্নটার উত্তর হচ্ছে, বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ার স্তরে কৃত্রিম উপগ্রহ থাকে। কৃত্রিম উপগ্রহ যেগুলো রয়েছে সেগুলো সব এক্সোস্ফিয়ার স্তরে থাকে। তাহলে কৃত্রিম উপগ্রহগুলো রয়েছে এক্সোস্ফিয়ার স্তরে। এরপর 11 নম্বর প্রশ্নটা দেখো, মিথেন হাইড্রেটের সংকেত কি? মিথেন হাইড্রেটের সংকেত হলো 4 অণু মিথেনের সঙ্গে 23 অণু জল। মিথেন হাইড্রেটের সংকেত হলো 4CH4, 23H2O। এরপর 12 দাগের প্রশ্নটা দেখো, 12 দাগের প্রশ্নটা তোমার, একটি বায়োফুয়েলের নাম লেখো। একটি বায়োফুয়েলের নাম হলো বায়ো ইথানল। বায়ো ইথানল, একটা বায়োফুয়েলের নাম হলো বায়ো ইথানল। এরপরে দেখো 13 দাগের স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? স্থিতিশীল উন্নয়নের ধারণাটি বইয়ে আছে, দেখে নাও। স্থিতিশীল উন্নয়ন, যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের পরিমিত ও যথাযথ ব্যবহার এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি বা কৌশলের সুদক্ষ প্রয়োগের মাধ্যমে বর্তমান জীবনযাত্রার মানোন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদকে সুরক্ষিত করে মানবজাতির সার্বিক উন্নয়ন করা হয়, তাকেই স্থিতিশীল উন্নয়ন বলা হয়। এরপর শূন্যস্থান পূরণগুলো দেখো, তোমার 13 দাগের শূন্যস্থান পূরণ, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মেঘ, ঝড় বৃষ্টি ইত্যাদি দেখা যায়। তাহলে উত্তরটা হবে ট্রোপোস্ফিয়ার স্তরে ঝড় বৃষ্টি ইত্যাদি দেখা যায়। এরপরে 14 দাগের প্রশ্নটা আছে, কয়লা খনিতে জমে থাকা ড্যাশ গ্যাসকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। তাহলে এটা উত্তরটা হবে মিথেন গ্যাসকে। দেখো, এর উত্তরটা হবে মিথেন গ্যাসকে। এরপর 15টা দেখো, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে বৈপরত্য উত্তাপ লক্ষ্য করা যায়। বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার স্তরে বৈপরত্য উত্তাপ লক্ষ্য করা যায়। উত্তরটা হবে, শূন্যস্থানে হবে ট্রোপোস্ফিয়ার। এরপর দেখো 16টা দেখো, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলা হয়। বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার স্তরকেই ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলা হয়। এরপর 17টা দেখো, মিথেন হাইড্রেটের সংকেত ড্যাশ। মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে 4 অণু মিথেন, 4CH4, 23H2O, 23H2O। এরপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। নাইট্রোজেন, 1 দাগে নাইট্রোজেন, এটা ডি এরটা হবে গ্রিন হাউস গ্যাস নয়। 2 দাগের মিথেন, এটা এরটা হবে
গ্রিনহাউস গ্যাস। এরপর গ্রিনহাউস গ্যাস 3 দাগের হচ্ছে গ্রিনহাউস গ্যাসের সঙ্গে ডান স্তম্ভে বি এরটা ম্যাচ করবে কার্বন ডাই অক্সাইড। গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আর 4 নম্বরে জীবাশ্ম জ্বালানির সঙ্গে ম্যাচ করবে সি এরটা অনবীকরণযোগ্য সম্পদ। এরপর আমরা 2 নম্বরের প্রশ্নগুলো 3 নম্বরে প্রশ্নটা আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্নের মান 2 লেখা আছে। ফার্স্টের প্রশ্নটা রয়েছে বায়োফুয়েল কি ও এর ব্যবহার উল্লেখ করো। দেখো, বায়োফুয়েল হলো উদ্ভিদ ও প্রাণী দেহে আত্তীকরণ হওয়া কার্বন গঠিত যৌগ থেকে ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি জ্বালানিকে বলা হয় বায়োফুয়েল। এরপরের ব্যবহার বলেছে, এর ব্যবহার হচ্ছে তোমার 1 নম্বর হচ্ছে তোমরা পয়েন্ট করবে যে গাড়ির জ্বালানি হিসাবে বায়োফুয়েল ব্যবহার করা হয়। দেখো, বায়ো ইথানলের সঙ্গে বায়ো ইথানল একটা বায়োফুয়েল। এই বায়ো ইথানলকে যার পরিমাণটা রয়েছে 20 থেকে 25%, এর সঙ্গে পেট্রোল, সামান্য পেট্রোল যেটা 70 থেকে 75%, এবং এর সঙ্গে সামান্য পরিমাণ বেনজিন যুক্ত করে পাওয়ার অ্যালকোহল তৈরি করা হয়। এই পাওয়ার অ্যালকোহলই যা গাড়ি চালাতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এটা 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট তোমরা বলবে যে বায়োডিজেল হচ্ছে ডিজেল ইঞ্জিন, যে সকল ডিজেল ইঞ্জিন দিয়ে গাড়ি চলে অথবা ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়। এছাড়া ডিজেলের জেনারেটর এইগুলো চালাতে কিন্তু এই বায়োডিজেল ব্যবহার করা হয়। এই দুটো ব্যবহার তোমরা লিখতে পারো। এরপরের প্রশ্নটা 2 নম্বরের প্রশ্নটা দেখো, ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা উল্লেখ করো। দেখো, ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা। 1 নম্বর ভূমিকা কি? শীততাপ নিয়ন্ত্রিত মেশিন, রেফ্রিজারেটর ইত্যাদিতে থাকা সিএফসি বাষ্পীভূত হয়ে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে প্রবেশ করে ওজোন গ্যাসের ভাঙন ঘটায়। আর 2 নম্বর কি? এই যে সিএফসি গ্যাসটা, এই সিএফসির সঙ্গে অতিবেগুনি রশ্মি যুক্ত হয়ে সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে, এবং এই সক্রিয় ক্লোরিন পরমাণুগুলি নিম্নলিখিতভাবে ওজোন গ্যাসের ভাঙন ঘটায়। দেখো, বিক্রিয়াগুলো দেখো, CFCl3 এর সঙ্গে যখন অতিবেগুনি রশ্মি যুক্ত হচ্ছে তখন সক্রিয় ক্লোরিন তৈরি হচ্ছে, আর তার সঙ্গে CFCl2 তৈরি হচ্ছে। আবার এই CFCl2 সঙ্গে ওজোন যখনই যুক্ত হয়ে যাচ্ছে তখন ClO মানে ক্লোরিন মনোক্সাইড প্লাস অক্সিজেন, মানে ওজোনটা ভেঙে গিয়ে আমার অক্সিজেন তৈরি হয়ে যাচ্ছে। আবার দেখো, ClO ভেঙে গিয়ে ক্লোরিন প্লাস অক্সিজেন তৈরি করছে। তার মানে ওজোন স্তরটা যা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে অক্সিজেন তৈরি হচ্ছে। এইভাবেই কিন্তু ওজোন স্তরের ভাঙন হয়ে যাচ্ছে। এর পরের কোশ্চিনটা দেখো, 3 দাগের প্রশ্নটা, ওজোন স্তরে কিভাবে ওজোন অণু উৎপন্ন হয়। দেখো, 220 থেকে 340 ন্যানোমিটার, এটা 220 থেকে 340 ন্যানোমিটার হবে। ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অতিবেগুনি রশ্মি ওজোন স্তরের সঙ্গে বিক্রিয়া করে নিম্নলিখিতভাবে ওজোনে উৎপাদিত হয়। যেমন ওজোনটা 220 থেকে 340 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য ও অতিবেগুনি রশ্মির প্রভাবে কি হয়, ওজোনটা ভেঙে গিয়ে অক্সিজেন তৈরি করে। আবার অক্সিজেন O2 হিসাবে আর O হিসাবে তৈরি হয়। এরপর এই ওটা আবার ওজোন অণুর সঙ্গে যুক্ত হয়ে 2 অণু অক্সিজেন তৈরি করে ফেলে। তার মানে ওজোন অণু একবার ভেঙে অক্সিজেন তৈরি করছে, আবার সেই অক্সিজেনের সঙ্গে ওজোন অণু আবার যুক্ত হয়ে আবার অক্সিজেন তৈরি করছে অক্সিজেন পরমাণুর সঙ্গে। তাহলে এই 2 ক্ষেত্রেই দেখা যাচ্ছে কি ওজোন অণুর ভাঙন ঘটছে।
এরপর বলছি জীবাশ্ম জ্বালানি কাকে বলে। এটা হচ্ছে 4 দাগের প্রশ্ন। আর এর উদাহরণ দাও। দেখো, প্রাকৃতিক বিপর্যয়ের ফলে উদ্ভিদ ও প্রাণীদেহ মাটির নিচে চাপা পড়ে লক্ষ লক্ষ বছর ধরে সেটি অভ্যন্তরীণ চাপ, তাপ ও ব্যাকটেরিয়ার দ্বারা পচনের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটতে থাকে। সেই রাসায়নিক পরিবর্তনে কয়লা, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস প্রভৃতি উৎপন্ন হয়। একেই বলা হয় জীবাশ্ম জ্বালানি। এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম থেকে পাওয়া পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো সব জীবাশ্ম জ্বালানির উদাহরণ। এর পরের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে NO ও NO2-র ভূমিকা লেখো। এটা 5 দাগের প্রশ্ন। দেখো, এই যে আমাদের যে ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে সুপারসনিক জেট বিমান থেকে নির্গত গ্যাস হচ্ছে NO আর NO2, নাইট্রিক অক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড। এগুলো ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে ভাঙন ঘটায়। যেমন NO ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে NO2 প্লাস অক্সিজেন উৎপন্ন করে। আবার এই NO2 আর অক্সিজেন, NO2 যেটা তৈরি করলো, NO2 ওজোন গ্যাসের সঙ্গে আবার বিক্রিয়া করে NO প্লাস অক্সিজেন তৈরি করছে। তার মানে দুক্ষেত্রে কী হচ্ছে, ওজনটা ভেঙে গিয়ে অক্সিজেন তৈরি হচ্ছে। NOর সঙ্গে ওজনের বিক্রিয়া করে অক্সিজেন তৈরি হচ্ছে, আবার NO2-র সঙ্গে ওজনের বিক্রিয়া হয় অক্সিজেন হয়েছে। মানে কোনোভাবেই উল্টো কেস ঘটছে না, মানে অক্সিজেন থেকে কখনো ওজনে রূপান্তরিত হচ্ছে না, যা হচ্ছে ওজন অণুটা ভেঙে যাচ্ছে। এই বিক্রিয়া থেকে বোঝা যাচ্ছে, দেখো, যে NO বা NO2 এই গ্যাস দুটি ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে শুধু ওজোন গ্যাসকে ভেঙে অক্সিজেন উৎপন্ন করে, এবং এই গ্যাসগুলি ওজোন বিক্রিয়ায় নিজেরা উৎপন্ন হচ্ছে। কিন্তু NO বা NO2 এই গ্যাস কিন্তু ওজোন গ্যাস পুনরায় উৎপাদন করছে না। বুঝতে পারছো আমি যেটা বললাম, যে ওজনটা কেবলমাত্র ভেঙে গিয়ে অক্সিজেন তৈরি করে দিচ্ছে, কিন্তু অক্সিজেন থেকে আর পুনরায় ওজন তৈরি হতে পারছে না। যার ফলে কি হচ্ছে, ওজন অণুর ভাঙন ঘটছে, ওজন স্তর ভেঙে যাচ্ছে, ওজন স্তর ধ্বংস হয়ে যাচ্ছে। এরপরের প্রশ্ন দেখো, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের দুটো প্রয়োজনীয়তা উল্লেখ করো। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের দুটো প্রয়োজনীয়তা। 1 নম্বর হচ্ছে, জীবাশ্ম জ্বালানির পরিমাণ খুবই সীমিত, কিন্তু এটা নবীকরণযোগ্য নয়। সেই কারণে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করা খুবই দরকার। আর 2 নম্বর কি না, জনসংখ্যা বৃদ্ধি ও সভ্যতার অগ্রগতি খুবই দ্রুত হারে বেড়ে চলেছে, যেটা খুবই উদ্বেগজনক। তাই জীবাশ্ম জ্বালানি ব্যবহার করলে এই জ্বালানি একদিন ফুরিয়ে যাবে। তাই জীবাশ্ম জ্বালানিকে আমাদের সংরক্ষণ করা দরকার। এরপর আমরা বলছি জ্বালানির তাপন মূল্য কাকে বলে। দেখো, একক ভরের কোনো কঠিন বা তরল জ্বালানিকে, হ্যাঁ, অথবা যদি STPতে তুমি একক আয়তনের কোনো গ্যাস নাও, তার সম্পূর্ণ দহনের ফলে, কঠিন বা তরল হলে তার একক ভর নিতে হবে, আর যদি গ্যাস নাও তাতে STPতে একক আয়তন নিতে হবে। এরকম কোনো গ্যাসের সম্পূর্ণ দহন করাতে হবে। সম্পূর্ণ দহনের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে কিন্তু জ্বালানির তাপন মূল্য বলে। এর ব্যবহারিক এককগুলো, CGS পদ্ধতিতে এর ব্যবহারিক একক ক্যালোরি পার গ্রাম, আর SI পদ্ধতিতে এর ব্যবহারিক একক জুল পার কেজি। এরপর দেখো, মিথোজেনেসিস কি আর বায়োগ্যাসের প্রধান উপাদান কি। তাহলে মিথোজেনেসিস কি, দেখো, গৃহস্থ ও কৃষিজাত বা শিল্পজাত জৈব বর্জ্য পদার্থকে জৈব বর্জ্য পদার্থকে ডাইজেস্টারের মাধ্যমে বায়ুনিরুদ্ধ অবস্থায় রেখে মিথোজেনিক ব্যাকটেরিয়া দ্বারা পচনের ফলে যে গ্যাস উৎপন্ন হয় তাকেই বলা হয় মিথোজেনেসিস। এরপর দেখো, বায়োগ্যাসের প্রধান উপাদান। বায়োগ্যাসের উপাদানগুলো দেখো,
55 থেকে 65% মিথেন, 35 থেকে 44% কার্বন ডাইঅক্সাইড, আর 0.5 থেকে 1% হাইড্রোজেন ও এছাড়া সামান্য পরিমাণ জলীয় বাষ্প রয়েছে। তাহলে এক কথায় আমরা কি বলবো, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। এরপরের প্রশ্নটা দেখো, 9-এর দাগের ফায়ার আইস কি? ফায়ার আইস বা আগুনে বরফ যাকে বলা হয়। তাহলে মিথেন হাইড্রেট CH4 23 অণু জল, যে CH4 23 অণু জল, এটাকেই বলছে আমরা ফায়ার আইস। কারণ এটা দেখতে সাদা বরফের মতন, আর এর তাপন মূল্যটাও অনেক বেশি। দেখো, মিথেন হাইড্রেট সাদা বরফের মতন কেলাসাকার কঠিন পদার্থ হলেও এটি উচ্চ তাপন মূল্যের জ্বালানি। এটা কি উচ্চ তাপন মূল্যের জ্বালানি, যার কারণে মিথেন হাইড্রেটকে আমরা ফায়ার আইস বা আগুনে বরফ বলে থাকি। এরপর বলেছে তোমার 10-এর দাগেরটা সৌরশক্তির দুটি ব্যবহার উল্লেখ করো। দেখো, সৌরশক্তির দুটি ব্যবহার হলো, 1 নম্বর হচ্ছে সৌরচুল্লির থেকে তাপ উৎপাদন নির্দিষ্ট পদ্ধতির সাহায্যে সোলার কুকার, সোলার ড্রায়ার, সোলার হিটার প্রভৃতি তৈরি করা সম্ভব হয়েছে। আর একটা কি, সৌর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে। সৌরকোষের দ্বারা তাপশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে তাকে সঞ্চিত করা হয়। 2 নম্বর কি না, সৌরশক্তিকে কাজে লাগিয়ে সোলার ক্যালকুলেটর, সোলার ল্যাম্প প্রভৃতি তৈরি করা সম্ভব হয়েছে। এরপরের কোশ্চেনটা দেখো, সৌরমণ্ডলের কোন স্তরে বায়ুমণ্ডলের চাপ সবথেকে বেশি এবং কেন? প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে সবথেকে বেশি চাপ থাকে এবং কেন? বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার স্তরে চাপ সবথেকে বেশি। কারণ দেখো লেখা আছে, বায়ুমণ্ডলের এই স্তরে 75% গ্যাসীয় উপাদান, ধূলিকণা, জলীয় বাষ্প ও মেঘ থাকে। এই স্তরে সব থেকে বেশি পরিমাণে উৎপন্ন হয়। এই কারণে ট্রোপোস্ফিয়ার স্তরে বায়ুমণ্ডলের চাপ ও ঘনত্ব সবচেয়ে বেশি। এরপর দেখো, মিথেন হাইড্রেট কি? 12-এর দাগের প্রশ্নটা। মিথেন হাইড্রেট এর আগেও পড়েছো। মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে 4CH4, 23H2O, মানে 4 অণু মিথেনের সঙ্গে 23 অণু জল রয়েছে। আর এটা সাদা বরফের মতন কেলাসাকার কঠিন পদার্থ। আর এটা 1 নম্বর পয়েন্ট বলবে। আর 2 নম্বর পয়েন্ট বলবে যে মিথেন হাইড্রেটে সব থেকে বেশি মিথেন গ্যাস উৎপন্ন হয়। এই মিথেন হাইড্রেট থেকে সব থেকে বেশি মিথেন গ্যাস উৎপন্ন হয়। আর এটাকে সাদা বরফের মতন দেখতে বলে এটাকে ফায়ার আইস বা আগুনে বরফ বলা হয়। কারণ এর উচ্চ তাপন মূল্য হওয়ার জন্য এটা আগুনে বরফ নামেও খ্যাত। এরপরের শেষের প্রশ্নটা দেখো, 13-এর দাগের, মিথেন হাইড্রেট হলো ভবিষ্যতের অন্যতম বিকল্প শক্তি, ব্যাখ্যা করো। এখানে দেখো সুন্দরভাবে লেখা আছে, মিথেন হাইড্রেট হলো ভবিষ্যতের অন্যতম বিকল্প শক্তি। কারণ 1 নম্বর, পৃথিবীতে সঞ্চিত মিথেন হাইড্রেটের ভাণ্ডার অতি বৃহৎ। মিথেন হাইড্রেট প্রায় 13.4% মিথেন থাকে। মিথেন হাইড্রেটে 13.4% মিথেন থাকে। আর 2 নম্বর কি দেখো, মিথেন হাইড্রেট থেকে ভৌত বা রাসায়নিক পদ্ধতিতে সহজেই যথেষ্ট বেশি পরিমাণে মিথেন গ্যাস পাওয়া যায়। প্রায় 1 ঘনমিটার মিথেন থেকে এসটিপিতে প্রায় 160 ঘনমিটার মিথেন পাওয়া যায়। আর 3 নম্বর দেখো, মিথেন একটি উচ্চ তাপন মূল্যযুক্ত জ্বালানি। এই সকল কারণে পৃথিবীতে থাকা মোট মিথেন হাইড্রেটের সামান্য অংশ যদি শক্তির উৎসরূপে কাজে লাগানো যায়, তাহলে ভবিষ্যতে শক্তি সংকটের মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির বিকল্পরূপে মিথেন হাইড্রেট বিশেষ সহায়ক হবে।
আশা করি এই 2025 সালে আমরা এই নতুন বইয়ের অনুশীলনীর প্রথম চ্যাপ্টারের সবগুলো আলোচনা করলাম। তোমরা প্র্যাকটিস করবে। ভালো থেকো।